আচ্ছা ভাই, আপনি দীর্ঘদিনে আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা, দেশে সাংবাদিকতা করেছেন, দেশের বাইরে সাংবাদিকতা করেছেন। আচ্ছা, এমন কি কোনো নিয়ম আছে নাকি যে সাংবাদিক কি প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের কারণে তার মানে তার চাকরি চলে যাবে অথবা চাকরি থাকবে অথবা প্রমোশন হবে? এই প্রশ্নের কি কোনো ক্যাটাগরি আছে কিনা? একজন সাংবাদিক মানে আপনি দেখেছেন, বুঝতেই পারছেন আপনি কোন প্রসঙ্গে আমি কথাটা বলছি। কদিন আগে আমাদের একজন উপদেষ্টা প্রেস কনফারেন্সে তিনজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা হয়তো একটু মানে অনেকের কাছে খারাপ ঠেকেছে। বলেছে এই সময়ে এই প্রশ্ন কেন, অথবা এই প্রশ্ন করার মাধ্যমে তারা কি ফ্যাসিবাদের প্রতি এক ধরনের আনুকূল্য প্রদর্শন করছে কিনা, এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছে। এবং আমরা দেখলাম তড়িৎ গতিতে ওই তিনটা প্রতিষ্ঠানই তাদের উপরে এক ধরনের অ্যাকশন নিল, এবং সরকারি থেকে বলা হলো যে ওনারা নাকি কিছু বলেন নাই, ওরা নাকি ওই প্রতিষ্ঠানই নিয়েছে। এই যে কথাগুলো হলো, এতে তো সরকারের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষ হয়তো বলতে শুরু করেছে যে এই সরকারের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা রয়েছে। আসলে আপনার অভিজ্ঞতাটা কি বলে যে প্রশ্নের কি এখন কি তাহলে প্রশ্ন করার সময় আমাকে কেয়ারফুলি প্রশ্ন করতে হবে, যে প্রশ্ন করলে আমার চাকরি চলে যেতে পারে, এরকম হতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো সাংবাদিকের, আপনার জন্য, আমার জন্য। শুধু তাই না, এই সাংবাদিকতার বাইরে যারা আছেন দেশের অন্য মানুষ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সাংবাদিকের কাজটা কি। আমি মনে করি সাংবাদিকের দুটো প্রধান কাজ। একটা হলো সাধারণ জনগণের, যাদের কোনো ক্ষমতাসীনদের, ক্ষমতাবানদের কাছে যাওয়ার কোনো অ্যাক্সেস নাই, বা তারা তাদের মনের কথা তাদের সামনে বলতে পারে, যেমন এদের এই সাধারণ মানুষের ভাবনা এবং তাদের ইন্টারেস্টকে, তাদের স্বার্থকে প্রমোট করে। এটা হলো সাংবাদিকের এক নম্বর। দুই নম্বর কাজ হলো ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায়। এটা সারা পৃথিবীতে এটা, তার কারণ সাংবাদিকরা ছাড়া এই কাজটা তারা করতে পারেন, এবং যখন তারা জবাবদিহিতার বাইরে থাকে তখন তারা স্বৈরাচারী হয়ে যায়। এবং এই এই শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে অনেক উদাহরণ। তো সেই জন্য আমরা যারা সাংবাদিকরা আছি বা সাংবাদিকতা করি দীর্ঘদিন থেকে, তারা সবসময় চেষ্টা করেছি আমি আপনি যে কিভাবে এই সাংবাদিকতার যে মূল, যে দুটো সে সাধারণ মানুষের কথা বলা এবং ক্ষমতাবানদের জবাবদিহিতার আওতায়। এবং এ কারণেই দেখেন, আমরা এটা আমি নিজের ভুক্তভোগী আর কি, যে আগের তিনটা সরকারের কথা বলি, শেখ মুজিবের সময় তো আর আমি সাংবাদিক ছিলাম না, তখন অনেক আগে। এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তো আমরা দেখলাম কি তারা ওই জবাবদিহিতার অভাবে তারা দিন দিন স্বৈরাচারী হয়ে, এবং ওই সাংবাদিকদের মধ্যে একটা দল তৈরি হয় যারা এদেরকে পোষণ করে বা এদের কাছ থেকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা, এতে তারা আরো বেপরোয়া হবে। এই জন্য কারো না কারো এই কাজটা করতে হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তো ইদানিং কালে মানে খুব মাত্র সপ্তাহখানেক আগে আমরা যে একটা ঘটনা দেখলাম, যে উপদেষ্টা মুস্তফা ফারুকীকে প্রশ্ন করার জন্য একজন উনি খুব বিরক্ত হয়ে গেছেন এবং এটা নিয়ে অনেক কথা বলেন। তারপরে আমরা দেখলাম পৃথিবীর সংবাদ প্রচার বন্ধ হয়েছে এবং এটি বাংলার একজনের চাকরি দিল। স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে আমরা কি আবার সেই স্বৈর শাসনের মধ্যে ফিরে গেলাম? এখন সরকার থেকে বলছে যে আমরা এটা করি, খুব ভালো কথা আপনারা করেন, কিন্তু টিভি কর্তৃপক্ষ বলছে যে আমরা, আমাদের উপরে হুমকি আসছিল যে এদেরকে যদি মানে শায়েস্তা না করা হয় তাহলে আমরা তোমাদের টিভি স্টেশন আমরা আক্রমণ করি। আমি যে লেখাটা লিখেছি গত 2 দিন আগে, সেখানে আমি একই কথা বলেছি যে সরকারে যারা থাকবে তাদের তো প্রধান দায়িত্ব হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, তাদের উপর যেন কোনো অনৈতিক আক্রমণ না হয় সেটা প্রতিহত করা, তার ব্যবস্থা দেওয়া। তারপরে তার চেয়েও বড় কথা যে সাংবাদিকরা কি প্রশ্ন করবে না করবে এটা তো উপদেষ্টা ঠিক করে দিবেন, কিন্তু পৃথিবীর কোথাও নাই। আপনার যদি তার মানে প্রশ্ন যদি তা আপনার অস্বস্তিকর মনে হয় বা খারাপ লাগে বা মনে হয় যে না এটা লোডেড প্রশ্ন, তো আপনি সবসময় বলতে পারেন যে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব না। এটা তো আপনার আপনার প্রায় প্রেরোগেটিভ, তাই না? এই প্রশ্ন এখন আপনি সেটা না করে আপনি এদেরকে হুমকি দাবি, ফলে অনেকের কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার, এই হাসিনা আমলকে আবার ফিরে আসছে, মানে আবার এই সাংবাদিকদের ভয় দেখানো, ভয় দেখিয়ে মানে এই প্রধান উপদেষ্টার পক্ষে লেখানো বা তার পক্ষে প্রচার করা, এটাকে একটা ভয়াবহ কনসিকুয়েন্স হবে এটা। কেমন আমরা কিন্তু
আপনিও নিশ্চয়ই অনেকদিন থেকে সাংবাদিকতায় আছেন, আমিও আছি, 40 বছর থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে যখনই তারা জবাব দিয়ে তার উঠে যায় তখন তারা বের করা হবে। তো এখন আমি সেই জন্য লিখেছিলাম যে ডক্টর ইউনূস আপনি অত্যন্ত ভালো মানুষ একজন, আপনার সারা বিশ্বব্যাপী নাম, আপনার খুব ভালো, আমরা খুবই গর্বিত আপনাকে। কিন্তু আপনি যখন একটা পাবলিক অফিস হোল্ড করেন, মানে আপনি যখন ক্ষমতায় আসেন, তখন তো আপনাকে জবাব দিয়ে তার আওতায় আমরা আনবো, এটাই তো আমাদের কাজ। কেমন? এখন আমি লিখলাম যে আপনি যে কতগুলো কাজ যে করেছেন, মানে 5-6টা কাজ, যেটা তার মানে আমার কাছে আমি একটু বলি, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূস সাম্প্রতিক সময়ে এমন কিছু কাজ করেছেন যা দেখে আপনি আতঙ্ক অনুভব করছেন যে তার এই আচরণগুলো হয়তো গণতান্ত্রিক না, নিয়মতান্ত্রিক নয়, অথবা কিছুটা স্বৈরাচারী আচরণ? আপনি কি এরকম কথা বলছেন? সেই আচরণগুলি, এই কথাটাই, কোন কাজগুলি দেখে আপনার মনে হলো? এই কথাটাই আমি লিখেছি আমার লম্বা পোস্টে 2 বার। কেমন? জি, আমি জি, সেটা জি। উদাহরণ দিয়েছি যে কি কি কাজ উনি করছে। আগে আমরা দেখতাম কি স্বৈর শাসকরা কি করে, তাদের বিরুদ্ধে যখন বিরোধী দল থাকতে মামলা হয়, সেই মামলাগুলো ওনারা ক্ষমতায় আসার পরপরই মামলাগুলো এক্সিকিউটিভ অর্ডারে সব পাঠান। কেমন? এটা আমরা দেখেছি। আচ্ছা, এটাতে কি হয়, বিচার বিভাগের উপরে মানুষের যে আস্থা থাকে সেই আস্থা থাকে, বিচার বিভাগকে আপনি মানে কাজ করতে দিচ্ছেন। আরেকটা যেটা আমরা সবসময় বলি, আইনের শাসন প্রতিষ্ঠা করবো, আইনের শাসন। তো আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠার বিপরীতে আপনি যদি আইনকে পদে পদে বাধাগ্রস্ত করেন, তো সেখানে তো স্বৈর শাসকের মানে স্বৈরাচারের উন্নত হবে, এটা তো আমরা দেখে আসছি, তাই না? তো সেই জন্য আমরা আশা করেছিলাম যে ডক্টর ইউনূস এই পথে আনবেন। কিন্তু কি দেখতে পেলাম, এক এক করে বলি আপনাকে। উনি প্রথমেই এসে তার বিরুদ্ধে একটা কর ফাঁকির মামলা ছিল 666 কোটি টাকা, সেটা উনি নির্বাহী আদেশে বাতিল করলেন। 1 নম্বর। 2 নম্বর, ওটা কি নির্বাহী আদেশে বাতিল হয়েছে? হ্যাঁ, নির্বাহী আদেশে বাতিল হয়েছে, তার কারণ কোর্টের মাধ্যমে এটা হয়নি, নিষ্পত্তি হয়। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর যেটা করলেন আপনি, আপনার বিরুদ্ধে 1500 কোটি টাকা কর ফাঁকির মামলা হয়েছে, কেমন? সেই মামলা আপনি নির্বাহী আদেশে বাতিল করলেন। এখন অনেকে বলছে যে তার বিরুদ্ধে তো শেখ হাসিনা প্রতিহিংসামূলক ভাবে এই করবে। হ্যাঁ, আমরা তো সবাই সেটা জানি, কিন্তু ইউনূস সাহেবের যে কাজটা করা উচিত ছিল, উনি বলতে পারতেন যে না, ঠিক আছে, মামলা যখন হয়েছে তখন আমি এটার উপরে কোনো হস্তক্ষেপ করবো না, আমার সরকার এটাতে কোনো হস্তক্ষেপ করবে না। এটা যেহেতু আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করি, এই জন্য কোর্টের মাধ্যমে এটা ডিসাইড হবে যে আমি দোষী কি নেই। সেই সুযোগটা আপনি দিলেন না। আপনি শেখ হাসিনার মতো বা খালেদাদের মতো, এরশাদের মতো আপনি তাদের সমস্ত দুর্নীতির মামলা। আচ্ছা, 2 নম্বর। 3 নম্বর, আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় নির্বাহী আদেশের মধ্যে পার্টিশন, এটার কেন প্রয়োজন ছিল না? 4 নম্বর, আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিচ্ছেন গ্রামীণ ম্যান পাওয়ারের লাইসেন্স। এগুলো কি আপনার কাজ? এগুলো কি আপনার ম্যান্ডেটের মধ্যে ছিল আপনি যখন ক্ষমতায় আসার আগে? তো এই আমরা কি চেয়েছিলাম যে আপনি খুব একটা নির্দিষ্ট ভেরি স্পেসিফিক ম্যান্ডেট নিয়ে আসছিলেন যে আমরা দেশের যে কামান্ডার অবস্থা এটাকে ঠিক করবো, ফিনান্সিয়াল সেক্টরকে ঠিক করবো, এবং কোন রকম দুর্নীতি এবং অন্যায়কে আমরা আশ্রয় দিব। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এসে সেই কাজগুলো করছেন। এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আবার যে আলোচনা শুরু হয়েছে, এটা এইসব কারণে হচ্ছে। তারপর মানুষ মনে করতেছে কি ব্যাপার, তো শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কেমন? আচ্ছা, আরো বলি এটাতে। আর এখন এই যে কাজগুলো, এখন আমি যখন এগুলো লিখছি তখন অনেকে আমাকে আক্রমণ করছে যে আপনি তার বিরুদ্ধে লিখে। আমি তো বিরুদ্ধে লিখছি না, আমি বলছি যেটা ফ্যাক্ট। কেমন? আমি তো নিজের থেকে ম্যানুফ্যাকচার করিনি। আপনি তো এই যে আপনি যে প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে, আমাকে অনেকে প্রশ্নগুলো কিন্তু করেছে যে উনি কেন এমন করছেন। আবার যেমন ধরেন ওনার কিছু স্বজন প্রীতির কিছু ঘটনাও আছে, ওনার প্রতিষ্ঠানের প্রতি, ওনার আত্মীয় প্রতি। সেই কথাটা আমি আসতে যাচ্ছিলাম। তো উনি প্রথমে 8 তারিখের 8ই আগস্ট উনি মানে দায়িত্ব নিয়েছেন সরকার অন্তর্বর্তী সরকার। উনি 13 তারিখে, আর তারিখগুলো মনে 5 দিনের মাথায় উনি ওনার আপন ভাই তিনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানালেন, এবং সে কে আমরা কেউ তাকে চিনি না। ঠিক আছে, মানে এখন এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? তাহলে শেখ হাসিনা যে তার আত্মীয় স্বজনকে চাকরি দিত, বা এসব তার আত্মীয় স্বজনকে চাকরি দিত সব নির্বাহী আদেশের মাধ্যমে, বা খালেদা জিয়া তার ভাই বোনদেরকে এই সমস্ত নির্বাহী আদেশ, তাহলে সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে তারা যে কাজটা করছে সেই কাজটা আপনি জনমনে এই প্রশ্নের যে প্রশ্ন যাচ্ছে, এটা সুযোগ আপনি করে দিচ্ছেন।
আর তার চেয়েও বড় কথা, আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি সততায় বিশ্বাস করেন, আপনি যদি নিয়ম কানুনের মধ্যে কাজ করেন, এটা এটা করতে হবে এটা বিশ্বাস করেন, তাহলে আপনি এগুলা কেন করবেন? তো সেই প্রশ্নকে আমরা, আমাদের তো কাজে এই প্রশ্নটা, অ্যাজ এ জার্নালিস্ট এটা তো আমার ডিউটি। কেমন? এখন অন্যরা কি বলবো না বলবো, এখন আমি বা মাসুদ খামার এটার জন্য আমরা চুপ করে থাকবো? আমাদের তো কাজ আছে। সেই কাজটাকে আমরা সততার সাথে করতে চাই। এবং আমি, হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আপনি কি সব জানতা হয়ে গেছে। আমি তো সব জানতা না, এই জন্য আমি প্রশ্নগুলো রাখছি। এবং দেখেন, এইটার থেকে এই যে এত কথা বলে প্রেস উইং, কিন্তু এটা নিয়ে একটা আলোচনা, এটা নিয়ে কোনো কোনো তাদের বক্তব্য। আরেকটা তার চেয়েও গুরুতর ব্যাপার, আমি প্রথম বলেছিলাম যে দেখেন, এই দেশে ক্ষমতাধরদের সততা অত্যন্ত মূল্যবান। কেমন? তারা যেন কোন রকম মানে প্রশ্নের ইয়ে না হয়। আপনি 8 তারিখে ক্ষমতায় নিয়ে যে, আপনি 13 তারিখে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন, এবং সেখানে আপনি বললেন যে এই মানে জবাবদিহিতার সাথে আমরা আমাদের সম্পত্তি জনসমক্ষে প্রকাশ করবো, আমাদের সম্পদ বিবরণী, এবং বললেন যে এটা আমরা করবো। কিন্তু আজ পর্যন্ত, আজকে প্রায় 9 মাস হতে চলবে, এটা নিয়ে কোন রকম কোন ইয়ে। এটাতে হতো কি, আরো তিনি সাথে সাথে বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা দিয়ে, তারপরে বিভিন্ন ডেডলাইন দিচ্ছেন আপনি অমুক তারিখে, কিন্তু আমরা তো জানতে পারলাম না যে কেউ আসলে দিয়েছে। আর দেশে যদি দুর্নীতি কমাইতে হয়, সরকারকে সবচেয়ে আগে এই উদ্যোগটা নিতে হবে, তাদের নিজের তারা যে নিজের ট্রান্সপারেন্ট এবং পরিচ্ছন্ন, তারা সৎ, এটা মানুষের কাছে প্রমাণ করবে। তো সেটা তো আপনি করছেন, এবং এটা নিয়েও প্রেসিডেন্টের কোনো বক্তব্য। এখানে একটা কথা, আসাদ ভাই, এখানে একটা কথা আমরা দেখলাম যে আরেকজন সাবেক উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম, উনি যখন ক্ষমতা ছাড়লেন তখন উনি ওনার সম্পদের হিসাব দিয়েছেন। আবার আরেকজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, উনিও বলেছেন উনি যখন দায়িত্ব ছেড়ে চলে যাবেন তখন নাকি উনি তার সম্পদের হিসাব দিবেন। তো এই দুইটাকে কি আপনি কোনো ধরনের অগ্রগতি মনে করেন নাকি? আমি মনে করি একটা ভালো উদ্যোগ। কেমন? এটা ভালো উদ্যোগ, কিন্তু প্রশ্ন থেকে যায় কে কে দিয়েছে। আপনাকে বলি যে তাদের দিয়েছে ফজল কবির খান, উপদেষ্টা। কেমন? যদিও তিনি জনসমক্ষে প্রকাশ করেননি, কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছে যে এই আমার সমস্ত সম্পদ বিতরণ এবং সম্পূর্ণ কাটিগতি ফর রিটার্নে জমা দেওয়ার সময়, এবং আমি যখন ক্ষমতা থেকে যাব তখন আমি জনগণকে জানাবো যে আমার সম্পদ বাড়লো কি কম। এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি কিছুদিন আগে লিখেছিলাম, আরেকজন একটা ভালো কাজ করেছে, যে দুর্নীতি দমন কমিশনের যে প্রধান আব্দুল মোমেন, কেমন, সেও আস্তে আস্তে সংবাদ সম্মেলন করে 1 সপ্তাহের মাধ্যমে জনগণকে জানাইছে যে তার কি সম্পত্তি আছে, এবং এটা সে যাওয়ার সময় বলছে। নাহিদ ইসলাম দিয়েছে, আর তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সেও প্রকাশ করেছে তার কি সম্পত্তি। কেমন? তো আমার কথা, আমি একটা লেখা লিখেছিলাম যে এরা যখন দিচ্ছে তখন ডক্টর ইউনূস আপনি দিচ্ছেন না কেন? আপনি এটা ঢুকাচ্ছেন কেন? এই প্রশ্নটা মানুষের, আমার তো বারবার তৈরি করছে, আপনার ঢুকানো কি আছে? উনি হয়তো মনে করেছেন যে উনি এত বড় ব্যক্তিত্ব যে উনাকে নিয়ে কেউ কোনো সন্দেহ করেন না, কিন্তু আপনি যে সন্দেহ করবেন এটা উনি ভাবেননি। না, আমার প্রশ্ন তো সে জায়গায় যে আপনি যখন মানে সরকারের বাইরে ছিলেন তখন তো আমরা এটা নিয়ে কথা বলি, তাই না? কিন্তু আপনি যখন পাবলিক অফিস অফ প্রফিট যখন আপনি হোল্ড করেন, তখন তো এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা মানুষকে জানাবো যে আমার কি আছে। তো যাই হোক, যে কথাটা বলার জন্য এটা বলছিলাম যে আমাদের সাংবাদিকদের কাজ হলো প্রশ্ন, এই প্রশ্ন আমরা করতেই থাকি, এবং এটা আমাদের কোনো ব্যক্তিগত লাভ লোকসান নেই। আমরা যেহেতু আমরা জনগণের কথা চিন্তা করি, জনগণের স্বার্থের কথা চিন্তা করি, দেশের সব শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। কেমন? এ কারণেই আমরা এই প্রশ্নগুলো করি। এবং ডক্টর ইউনূস আমার কষ্ট লাগে কি জানেন, যে আমি প্রথম যখন উনি দিয়ে দেন, আমি 3টা প্রশ্ন দিতে, যে কেন উনি ওনার মতো লোক আমাদের সৌভাগ্য দেশের দায়িত্ব নিয়েছেন, এবং উনি দরকারের 5 বছর এই সমস্ত মেস যেটা আছে ক্রিয়েট করছে, অনাচার, অত্যাচার, অবিচার, এগুলোকে। কিন্তু দেখেন, এই যে তার যে এই যে কাজগুলা দিবাইয়া সে একটা পর একটা ওই হাসিনা খালেদার সাথে কাজ করলে স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন দেখা দিচ্ছে যে কি ব্যাপার, আপনি তো এই সব কাজের জন্য আসেন নাই, এটা তো আপনার ম্যান্ডেট ছিল। আর আপনি 2 দিন পর পর বিদেশ চলে যাচ্ছেন, 2 দিন পর পর আপনি বিদেশ চলে যাচ্ছেন। আর কোথায় কোথায় যাচ্ছে দেখেন, মানে যেটা একমাত্র বায়োলেটারাল ভিত্তিতে হয়েছে সেটা হলো চায়নার সাথে, ঠিক আছে, আপনার সেটা নিয়ে। আর আপনি যে এতগুলো লোকজন নিয়ে যাচ্ছেন বারবার, কেমন,
এটা তো সরকারের ট্যাক্স পেয়ারের টাকা, এটাতে একটা জবাবদিহিতা থাকবে। কেমন আপনি প্রকাশ করছেন, আমি বারবার করে লিখছি একটা কথা যে আপনি কত লোক নিয়ে গেছেন এবং এটার পিছনে কত টাকা খরচ হয়েছে আপনি জনসমাজকে জানান, সেটা আপনি বলছেন। কেমন স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে কি ব্যাপার, আগে সরকার প্রধানদের পক্ষে একই, তারপরে আপনি বিদেশে চলে যাচ্ছেন। আর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন, তিনি গেলেন কাতার। কেমন কাতারে আপনি একটা আসনা সামিট না কি এটা জীবনে কোনোদিন নাম শুনি, তো আমি দেখতেছিলাম যে আচ্ছা ওখানে কারা আসছে, কোন রাষ্ট্র কোথাও যায় না, মানে তাদের গেছে। হ্যাঁ আচ্ছা তারা কোথাও ব্রিটিশ অ্যাক্টর, তারপরে উনি দেখা করছেন তার সাথে আমিরের মাস, অথচ এখানে উনি যাওয়ার আগে বলবো যে আমিরের শুধু ওনার অ্যাপয়েন্টমেন্ট ঠিক হচ্ছে, ওনার আমিরের সাথে দেখা হবে। কেমন সেটা হলো কেন হলো না, এটার কোনো জব। এখন বলতেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা, প্রধানমন্ত্রীর আমিরটা এক জিনিস, এটা তো আমাদেরকে প্রশ্ন। তারপরে হঠাৎ উনি কাতারে যে শুনলেন যে ইয়ে মারা গেছে, কি বলে ওই পোপ মারা গেছে। হ্যাঁ ওনার হঠাৎ করে মনে হলো যে পোপ মারা গেছে, যাই একটু রোম থেকে ঘুরে আসে। মানে এটা কোনো শিডিউল ছিল না, কোনো প্রোগ্রাম কিচ্ছু, উনি হঠাৎ করে সেখানে কেন গেলেন, কি তার পারপাস। আর বাংলাদেশ তো ক্যাথলিক প্রধান দেশ, আর উনি নিজেও ক্যাথলিক খ্রিস্ট না, ওনাকে যাইতে হবে না। আর এই সবকিছুর পিছনে সরকারের মানে ট্যাক্স পেয়ারের টাকা খরচ, যেটা আপনি নিজের পয়সায় যান, তাই না? তো আমাদেরকে তো এই প্রশ্নগুলো করতে হবে। তো এখন কথা একটা ভুল মানে বক্তব্যে বারবার করে যেতে ফিরে আসছে, আমি তখন ইংলিশের মানে বিপক্ষের লোক। আমি চাচ্ছি যে আপনি জবাবদিহিতার আওতায় আসেন, আপনি আপনি যে আইনের ঊর্ধ্বে না সেটা আপনাকে প্রমাণ করুন। এখন অনেকে লিখছে উনি নোবেল বিজয়ী, এটা সেটা, ওনাকে আমার কথাতে তাহলে আপনারা আইন, এই দেশের আইন ঠিক করেন যে নোবেল পাইলে তার জন্য কোনো আইন প্রযোজ্য হবে, তাকে আইনের আওতায় আসতে হবে। As long as you hold the office of profit, আপনি যখন পাবলিক অফিস হোল্ড করবেন তখন এইটা আমাদের সাংবাদিকদের নৈতিক দায়িত্ব এই প্রশ্নটা, এবং সেটাই আমরা করে দিচ্ছি। জনাব আশরাফ মাহমুদ, আমি তাহলে এখন শেষ প্রশ্নটা করছি। আপনি জানেন এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হলো রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া। আরেকটা বিষয় হলো যে স্টারলিংকের সঙ্গে আমাদের যে চুক্তি, স্টারলিংক যে আমাদের এখানে আসছে এবং তার টাওয়ারটা স্টারলিংক বসাচ্ছে পার্বত্য অঞ্চলে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। আপনি এই দুটো বিষয় সম্পর্কে আমার ধারণা যতটুকু জানেন, আপনি আপনার মূল্যায়নটা কি এই বিষয়গুলো? প্রথম কথা আমি বলে যে আমি টেকনোলজির কোনো এক্সপার্ট কিংবা আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোনো পণ্ডিত, কেমন কিন্তু সাধারণভাবে যে সাংবাদিক হিসেবে আমার মনে যে প্রশ্নগুলো আসছে সেটাই আমি আপনার সাথে শেয়ার। প্রথম কথা হলো স্টারলিংক আমরা জানি যে আমেরিকার ইলন মাস্কের প্রতিষ্ঠান, এবং খুব জোরে সোরে বলা হচ্ছে যে এখানে ইন্টারনেট যেন কেউ বন্ধ না করতে পারে সেটা ব্যবস্থা। তো আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম স্টারলিংক সম্পর্কে, একটা জিনিস দেখতে পেলাম যে এটার কস্ট অনেক বেশি। কেমন তো এখন গ্রামের মানুষের অনেকের ব্রডব্যান্ডের সুবিধা নাই, তারা হয়তো লাভবান হবে, কিন্তু গ্রামের কয়টা মানুষের সামর্থ্য আছে এটাকে ইয়ে করা। আর দ্বিতীয় প্রশ্ন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, এটা আপনি কার সঙ্গে আলোচনা করছেন, এটা তো ওপেন টেন্ডারের মাধ্যমে হওয়া উচিত, তাই না? আচ্ছা এবং এখানে লোকাল যে পার্টনারটা, তার নাম কি, তা তো আমরা এখনো পর্যন্ত জানি নাই। কেমন তো এই তো আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এগুলো পরিষ্কার করা, এবং এই ধরনের মেজর ডিসিশন নেওয়ার আগে একটা খোলামেলা আলোচনা হওয়া দরকার। আপনি তো এক্সিকিউটিভ অর্ডারে এগুলো করতে পারেন না, এবং এটা আপনার ম্যান্ডেটের মধ্যে। আর 2 নম্বর, মানবিক করিডোর যেটা হঠাৎ করে শুনলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে জাতিসংঘকে আমরা এই করিডোরটা দিব। প্রথম কথা হলো যে আলোচনা নাই, হঠাৎ মানে কোনো কিছু হঠাৎ করে আপনি এই সিদ্ধান্ত কেন নিন? এটা তো আপনার ম্যান্ডেটের মধ্যে, এবং এটার সঙ্গে একটা অনেক বড় ধরনের মানে মানে অনেক কিছু জড়িত। কেমন জাতিসংঘ এখানে চাচ্ছে, এটা জাতিসংঘ মানে জাতিসংঘ হলো মোটামুটি মানে ওই যে 5টা যে সিকিউরিটি কাউন্সিলের ভেটো পাওয়ারধারী, তাদের মানে তারা তাদের স্বার্থ রক্ষা করাই দিতে চায়। এরা হলো ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্ট যে চরিত্র হয় সারা পৃথিবীতে, এদের তাই সুবিধা হোক, বুঝছেন, সুবিধা নেবে, ভালো বেতন ভাতা খাবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। আর জাতিসংঘের কি ক্ষমতা আছে আপনি জাতিসংঘের কথা কেউ শুনে? এই যে গাজায় যে করিডোর দিতে পারছে না, আর উল্টা ইসরায়েল সেটাকে মানে ওদের যে আনরা বলে আর কি, সেটাকে তার কার্যকলাপ হবে। হ্যাঁ তো আপনি জাতিসংঘ ওইসব এখানে একটা ভয়াবহ মানবিক পরিস্থিতি মানে গণহত্যা চলছে, সেখানে আপনি কিছু করতে পারেন। এখানে এসে আপনি রোহিঙ্গাদের জায়গা দাও, রোহিঙ্গাদের জায়গা, আরে বাবা রোহিঙ্গাদের জায়গা দাও, সেটা কি সরি আরাকান ওদের করিডোর দাও,
এটা নির্বাহী আদেশে এই সমস্ত এইসব সিদ্ধান্ত আপনি কেন নেন? এটা তো একটা জাতীয় পর্যায়ে আলোচনা হতে হবে, এটার মধ্যে অনেক রকমের প্রোজ এন্ড কনস আছে, সেগুলো ডিসকাশন করতে হবে। অ্যাজ আই সেড, প্রথমেই যেটা বললাম, আমি তো কোনো এক্সপার্ট, কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো আসছে এবং আমি মনে করি এই প্রশ্নগুলো সবার আমাদের করা উচিত। এবং ডক্টর ইউনূসকে কথা মনে রাখতে হবে যে আপনি আইনের ঊর্ধ্বে না। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আসাদ মাহমুদ।